হাসান চৌধুরী। ধর্মীয় উস্কানি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি মহল, অভিযোগ প্রধানমন্ত্রী। টেলিযোগাযোগের 3G'র মতো বাংলাদেশের রাজনীতিতেও পৌঁছে গেছে তৃতীয় প্রজন্ম। জামাত শিবিরের দুদিনের হরতাল তাণ্ডবে সারা দেশে 5 জন নিহত। সকাল 6টা নিউজ আওয়ারের সাথে আছি আমি সাদিয়া আফরিন। শুনছিলেন শিরোনাম। খবরে এছাড়াও থাকছে মেধাবী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সোলার প্যানেল নিয়ে একটি বিশেষ রিপোর্ট। ভালো করে পড়তে পারবে, দেখতে পারবে, এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে। শাসন ক্ষমতা কিংবা দল পরিচালনা, এদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র অন্য মাত্রা পেয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মের নেতৃত্বে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা। কোন কোন দলে সদর্প পদচারণা তৃতীয় প্রজন্মে, আবার কেউ বা রয়ে গেছে দ্বিতীয় প্রজন্মে। রাজনীতির এই প্রজন্মান্তর নিয়ে আমাদের এই সপ্তাহের বিশেষ আয়োজন রাজনীতি 3G। আমি শেখ মুজিবুর রহমান। কে হাল ধরবে, কি ভবিষ্যতে কি হবে, এটা ভবিষ্যৎ বক্তারা বলতে পারবেন। বিশেষ এই আয়োজন দেখতে আজ এবং আগামীকাল সারাদিন চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। এবার পুরো খবর। পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে অভিযুক্ত করেছে কানাডিয়ান পুলিশ। যদিও অভিযুক্ত হওয়ার মতো কোনো অপরাধের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন আবুল হাসান চৌধুরী। তবে দুদক বলছে সন্দেহভাজন হিসেবে দুদকের তালিকায় নাম ছিল তার। রিপোর্ট সুশান্ত সিনহার। কয়েক মাস নীরবতার পর বুধবার পদ্মা সেতু বিষয়ক খবরে আবারও তোলপাড় দেশি বিদেশি গণমাধ্যম। পরামর্শক প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এসএনসি লাভালিনের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা কেভিন ওয়ালেস ও বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী সহ 5 জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ। এছাড়া এসএনসি লাভালিনের সাবেক কর্মকর্তা রমেশ শাহ, মোহাম্মদ ইসমাইল এবং বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার আলীর নামও রয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে আবুল হাসান চৌধুরীকে লবিস্ট হিসাবে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্রে অভিযুক্ত করা হয়েছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। এটাতে কিছু ভাববার বিষয় নাই। আমি বিস্মিত, কিন্তু আমি বিচলিত নই, কারণ আমার দিক থেকে কোনো অন্যায় সংগঠিত হয় নাই, কোন অন্যায় প্রস্তাব কেউ আমাকে দেনও নাই। পরবর্তী পদক্ষেপ দেখা যাবে কি হয়। তারা বলেছে অভিযোগ করেছে, অভিযোগটা কি সেটাও তো আমরা জানি না। সম মাপকাঠিতে বিবেচিত হয় এইটুকু, যদি না হয় হবে না। এটার মধ্যে কি অন্যায় থাকতে পারে? এটা আমার এক আত্মীয় যখন অনুরোধ করলেন, যার নাম মিস্টার জিয়াউল হক, মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি তাকে সাথে নিয়ে যে তার অফিসে, এবং সেখানে আরো অনেকেই ছিলেন। এটা তো এস্টাবলিশড ফ্যাক্ট। আবুল হাসান চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করলেও দুদক বলছে ভিন্ন কথা। তাদের কাছে নিশ্চয়ই কোনো তথ্য তারা পেয়েছে, এবং পেয়েছে বলেই তো তারা তাকে অভিযুক্ত করেছে। এখন এটা আমাদের জন্য একটা সহায়ক হতে পারে যে সে আরো কি ভূমিকা রেখেছে এই ষড়যন্ত্রে। আমরা কিন্তু তাদেরকে টোটালি বাদ দিইনি। আমরা আমাদের সন্দেহ তালিকার মধ্যেই কিন্তু ছিল আবুল হাসান চৌধুরী সাহেবের নাম, আমাদের সন্দেহ তালিকার মধ্যেই ছিল, এফআইআর এর মধ্যে। আমরা বলছি যে আমাদের তদন্তকালীন সময় যদি নাম আরো যদি তথ্য পাই তাহলে আমরা ইনক্লুড করবো। আমাদের তদন্ত কিন্তু শেষ হয় নাই, এখানে তদন্ত চলছে। অভিযুক্ত রমেশ শাহর ডায়েরিতে সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর নাম থাকলেও দুদক তার বিরুদ্ধে মামলা করেনি। তাই সন্তুষ্ট না হয়ে প্রায় 20,000 কোটি টাকার পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে হাত গুটিয়ে নেয় প্রধান ঋণদাতা বিশ্বব্যাংক।
ঝুলে যায় দক্ষিণবঙ্গের 3 কোটি মানুষের উন্নয়নের স্বপ্নযাত্রা। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা। দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন একটি মহল দেশে ধর্মীয় উস্কানি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদস্যদের সঙ্গে নিয়মিত দরবারে প্রধানমন্ত্রী এই অভিযোগ করেন। এর আগে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীতে 99 কম্পোজিট ব্রিগেডের উদ্বোধন করেন। সেনা সদস্যদের সঙ্গে নিয়মিত দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আপনাদের কল্যাণ কিসে হবে, কিভাবে কল্যাণকর কাজ করা যেতে পারে, সেটার জন্য কারো দাবি দেওয়া বা কথা বলার প্রয়োজন হয় না, বরং আমরা আমাদের নিজের উপলব্ধি থেকেই আমরা বিভিন্ন কল্যাণকর পদক্ষেপ নিয়ে যাচ্ছি এবং কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এ সময় কয়েকজন সেনা সদস্য প্রধানমন্ত্রীর কাছে তাদের সমস্যা নিয়ে কথা বললেন। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি পৃথক বেতন নির্ধারণ করার জন্য আপনার নিকট বিনীত অনুরোধ করছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে দক্ষ ও শক্তিশালী করা হচ্ছে। আমাদের প্রতিটি সদস্য আধুনিক সরঞ্জামাদি থেকে শুরু করে সবকিছু সম্পর্কে সমরাস্ত্র এবং সবকিছু সম্পর্কে যেন ওয়াকিবহাল থাকে এবং সঠিক ট্রেনিং যেন থাকে, যেন কারো কাছে ছোট হতে না হয়। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমরা মর্যাদার সাথে যেন আমাদের কর্মস্থলে আমাদের দায়িত্ব পালন করতে পারি। সেই লক্ষ্য নিয়ে আপনারা জানেন যে আমরা আমাদের সেনাবাহিনীর উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের সামর্থ্য বিশ্ববাসীকে জানিয়ে দিতেই পদ্মা সেতু প্রকল্প হাতে নিয়েছে সরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেরা নিজেদের অর্থে এই সেতু নির্মাণ করব এবং আমরা যে পারি সেটাও আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা কারো কাছে ভিক্ষা চাইতে চাই না, হাত ফেলে চলতে চাই না, নিজের পায়ে মাথা উঁচু করে চলবো এবং আমরা আমাদের অপকাঠামো নিজেরাই গড়ে তুলব। যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করছে তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশে গণতন্ত্রকে সুরক্ষিত করা এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। একটি মহল যেমন ধর্মীয় উন্মাদনা এবং মিথ্যা প্রচারণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। যেমন আমি একটু দৃষ্টান্ত দিই, যেমন শাপলা চত্বরে বলা হলো 2,500 মানুষ মারা গেছে আর 1,50,000 গুলি নাকি সেখানে ছোড়া হয়েছে। একটি জায়গায় যদি 2.5 লক্ষ মানুষ মারা যায়, 2,500 মানুষ মারা যায়, তাহলে সেখানে কত হাজার মানুষ আহত হবে। তার আগে পদ্মা সেতুর ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীতে 99 কম্পোজিট ব্রিগেডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। এবার রাজনীতির থ্রিজির খবর। বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় 3 প্রজন্মের হাত ধরে চলছে আওয়ামী লীগের রাজনীতি। 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিব হত্যাকাণ্ডের পর এক কঠিন সময় আওয়ামী রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যার অভিষেক। এখন সেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি কি তারই ছেলে সজীব ওয়াজেদ জয়? মাসুদুল হকের রিপোর্ট। আমি শেখ মুজিবুর রহমান 1966 সালে আওয়ামী লীগের সভাপতি হয়ে সামরিক শাসক ইয়াহিয়া খানকে মোকাবেলা করতে হয় বঙ্গবন্ধুকে। আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান তিনি। এই মামলা থেকে মুক্তি পাওয়ার পর তাকে দেয়া হয় বঙ্গবন্ধু উপাধি। 24 বছরের পাকিস্তানি আমলে বঙ্গবন্ধুর 12 বছর কেটেছে জেলখানায়। 9 বার তিনি কারারুদ্ধ হয়েছেন। 18টি মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। 2 বার ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন। অসাধারণ সাংগঠনিক দক্ষতা, ব্যক্তিত্বের সম্মোহনী শক্তি, আদর্শ ও ত্যাগের রাজনীতির কারণে তিনি হয়ে ওঠেন ইতিহাসের মহানায়ক। জয় বাঙালি জাতি তোমার কাছে ঋণী। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু প্রিয় নেতা, আজ কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে তোমাকে একটু উপাধি দিয়ে সেই ঋণের বোঝাটা আমরা হালকা করতে চাই। 10 লক্ষ লোককে আমি যখন জিজ্ঞেস করেছিলাম, 20 লক্ষ লোক হাত উত্তোলন করার সম্মতি দেওয়ার পর বলেছিলাম
যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই নেতাকে বাঙালি জাতির পক্ষ থেকে আজ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম। আওয়ামী লীগের প্রাণশক্তি, নেতা বা কর্মকাণ্ড সব বঙ্গবন্ধু কেন্দ্রিক। মূল সংগঠন চাবিকাঠি তার, অর্থাৎ এটা তিনি কর্মের মাধ্যমে এই জায়গায় তিনি উপনীত হয়েছিলেন। কর্মের মধ্য দিয়ে তিনি আস্তে আস্তে তিনি জাতির কাছে সমাদৃত হতে থাকেন। বঙ্গবন্ধু ও 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের পর নেতৃত্বের সংকটে পড়ে আওয়ামী লীগ। দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে 1981 সালে আওয়ামী লীগের কাউন্সিলে 35 বছর বয়সী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দলের সভানেত্রী নির্বাচিত করা হয়। ওই বছর 17 মে দেশে ফিরেন তিনি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সামরিক শাসন জারি হলে নেতাকর্মীদের সংগঠিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি। একাধিকবার কারাবরণ আর হত্যা চেষ্টার পরও দমে যাননি শেখ হাসিনা। আওয়ামী লীগকে দুবার ক্ষমতায় আনেন তিনি। এই দলের ঐক্য রক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য সর্বজনের কাছে গৃহীত একজন ব্যক্তিত্ব দরকার। তখন আমরা সিদ্ধান্ত নেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে আনা এবং আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা। আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একেবারে সেই শেরেবাংলা মানিক মেয়া এভিনিউ পর্যন্ত রাস্তা কানা পূর্ণ ছিল। কান্নায় তিনি বক্তৃতা করতে পারেন নাই, মানুষের কাছে শুধু দোয়া চেয়েছেন এবং আজও তিনি সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি আজকে দেশের জন্য, জাতির জন্য তিনি কাজ করে চলেছেন। এতদিন পর্দার আড়ালে থেকে মা শেখ হাসিনাকে সহায়তা করলেও গত 31 জুলাই রংপুরের পীরগঞ্জে